নভেম্বরে গণভোট আয়োজন এবং অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির বিষয়ে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের আমির জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে নির্বাচন অর্থহীন হয়ে পড়বে। সেই সঙ্গে জামায়াতের নায়েবে আমির এক ভিডিও বার্তায় সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ সামনে এনেছেন। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, একটি মহল নির্বাচন বিলম্বিত করতে উঠে পড়ে লেগেছে। জনগণকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে তারা। সেই সঙ্গে বিএনপি মহাসচিব আরও জানিয়েছেন, নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই, দেশে গণভোটের কোনো প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেছেন তিনি। রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানে ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন, সেই সঙ্গে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। এই বাস্তবতায় নির্বাচনকে জড়িয়ে যাচ্ছে অনৈক্যের জালে। এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি গণফোরাম। সেই সঙ্গে আরও আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। যে প্রশ্নটি আমরা শিরোনামে রেখেছি, সে অভিন্ন প্রশ্নটি দুজনের কাছে রাখতে চাই। নির্বাচনকে অনৈক্যের জালে জড়িয়ে যাচ্ছে কিনা? আমরা রাজনৈতিক দলগুলোর যে পরস্পর বিরোধী অবস্থান দেখছি, কোথায় ধাবিত হচ্ছি আমরা? অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। না, আপনি এত অশনি সংকেতের কথা বললেন, আমি তো এরকম কিছু দেখছি না। কি দেখছেন? শঙ্কা দেখছেন, মানুষের মনে শঙ্কা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কোনো লাভ হবে না। নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে এবং প্রফেসর ইউনূসকে নির্বাচন দিয়ে সসম্মানে প্রস্থান করতে হবে। এর বাইরে আর কোনো কথা। আপনি বলছিলেন শঙ্কা তৈরির চেষ্টা হচ্ছে, কারা করছে? যারা করতেছে তারা হালে পানি পাবে না। তারা অতীতেও বহু ধরনের অঘটন ঘটক পটিয়সী আমরা দেখেছি, কিন্তু দিন শেষে কোনো লাভ হয় নাই তাদের। এখন নতুন করে আবার বাংলাদেশে একটু সুযোগ পেয়েই নানান ধরনের কথাবার্তা সামনে নিয়ে আসতেছে। আপনি দেখেন, এই দীর্ঘ আলোচনার মধ্যে কত ধরনের সত্য তারা জুড়ে দিয়েছে এবং সঙ্গে যাদেরকে তারা বাচ্চা বলে, তাদেরকেও সঙ্গে পেয়েছিল এক এক সময়ে। কোথায় গেল সেসব? এখন তো কর্পূরের মতো সব হাওয়া হয়ে গেছে। এখন নতুন করে যেসব কথা বলতেছে মিনিংলেস, এবং জনগণ তো এগুলো বুঝে আর কি। তাদের অতীতের কর্মকাণ্ড আমরা এখন তুলে ধরবো। 47-এ কী ভূমিকা করেছে, 71 সনে কী ভূমিকা ছিল, 86 সনে এরশাদকে ক্ষমতায় রাখার জন্য আওয়ামী লীগের সাথে কী কর্মকাণ্ডটা করেছে, এগুলো তো আমরা জানি এবং দেখেছি, খুব কাছে থেকেই দেখেছি। সুতরাং এখন একটা তাদের সামনে সুযোগ আসছিল, একটা জনগণের সামনে জনগণের সমর্থন পাওয়ার একটা সুযোগ বা দলকে গুছানোর একটা সুযোগ। আমার তো মনে হয় সেটাও তারা হাতছাড়া করে ফেলবে। এবং এই যে মধ্যে মধ্যে বলে অনড় অবস্থানে থাকতে হবে, পিআর না দিলে কোনো নির্বাচন হবে না, নভেম্বরের মধ্যেই গণভোট হইতে হবে, তা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আমি তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই। আপনি ভাই নির্বাচন যদি না করতে চান, এককভাবে নির্বাচন তো করেন নাই কখনো, সব সময় তো কোনো না কোনোভাবে কোনো দলের সাথে আঘাত করে নির্বাচন করেছেন। তো এখন যেহেতু এককভাবে নির্বাচন আপনার করতে হবে, সেই কারণে নির্বাচনের প্রশ্ন আসলেই ওনারা কেমন যেন ভীত সন্ত্রস্ত হয়ে যায়। বিএনপি মহাসচিব যেমনটি অভিযোগ করেছে যে একটি মহল নির্বাচন বিলম্বিত করতে উঠে পড়ে লেগেছে, আপনিও কি সেই বাস্তবতা দেখেন? এই ব্যাপারে তো দ্বিমত থাকার কোনো কথা নাই। আমি তো আমরা তো শুধু বলছিলাম যে দেশের বাইরেও ষড়যন্ত্র হচ্ছে, এইখানেও কিছু ষড়যন্ত্র কোনো কোনো দল করার চেষ্টা করতেছে বা সঙ্গে কাউকে নেওয়ারও চেষ্টা করতেছে। আমি অত্যন্ত দৃঢ় ভাষায় বলতে চাই, বাংলাদেশে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে। যেহেতু আমরা গণভোটে স্বাক্ষর করেছি, গণভোট এবং নির্বাচন একসাথে হবে, একই দিনে হবে। এটার ব্যত্যয় ঘটিয়ে কেউ যদি করতে, এমনকি ইউনূস সাহেব যদি করতে চায়, তাহলে ইউনূস সাহেবের প্রস্থানটা খুব সুখকর হবে না। কারণ পুরা জাতি এখন নির্বাচনমুখী হয়ে গেছে, সারা বাংলাদেশে একটা নির্বাচনের জোয়ার উঠেছে। এবং যারা বলতেছে নির্বাচন হবে কি হবে না, আমি তো দেখে সবার আগে প্রস্তুতি তাদের।
এবং সবচেয়ে সব আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে এবং তারা মাঠে ময়দানে এই নির্বাচনী সভা সমাবেশ করছে, উঠোন বৈঠক করছে, আলাপ আলোচনা করছে, আর অন্যদিকে বলছে নির্বাচন নিয়ে তারাও উৎকণ্ঠার মধ্যে আছে নির্বাচন। আরে ভাই, তারা তো এটাই চাচ্ছে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন যাতে না হয়। হলে পরে তো তাদের অবস্থানটা জনগণ বুঝে ফেলবে। তারা যে এত হাক ডাক করে, দেশে বিদেশে গিয়ে অনেক কথা বলে, এবং তারা এমনও বলে যে জামাত ছাড়া বাংলাদেশে এখন কোনো জনপ্রিয় দল নাই। মানে ওনারা এতই জনপ্রিয় দল, এবং তারা এই যে আন্দোলনের ডাক দিয়েছে, আন্দোলন করুক না, তাদের তো নেতাকর্মী আছে, এটা তো একটা সুসংগঠিত দল, আমরা বলি ক্যাডার ভিত্তিক দল। এবং শুধু তাই না, ওরা এক এক জায়গার নেতাকর্মীরা আরেক জায়গায় গিয়ে সভা সমাবেশ, ওখান থেকে গিয়ে আবার আরেক জায়গায় গিয়ে করে, এগুলো কতগুলো চেইন অফ কমান্ড আছে তাদের। কিন্তু সাধারণ জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তা খুব বেশি বেড়েছে বলে আমি মনে করি না। সুতরাং নির্বাচনের মধ্যেই টেস্ট হয়ে যাবে, অ্যাসিড টেস্ট বলে না, তো হোক না একটা সুন্দর নির্বাচন, এককভাবে করেন। কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জুলাই সনদে আপনারা স্বাক্ষর করলেন, কিন্তু জুলাই সনদ কেন্দ্রিক জটিলতার কেন অবসর হলো না? আমি তো কোনো জটিলতা দেখছি জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশকে কেন্দ্র করে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। একটা জটিলতা হচ্ছে আমরা যেখানে স্বাক্ষর করেছি ভিন্ন মত সহ আমরা স্বাক্ষর করেছি, আমরা তো ওইটাই ডকুমেন্ট, আমরা যেটা স্বাক্ষর করেছি ওইটাই ডকুমেন্ট। এখন প্রফেসর রিয়াজ সাহেব উনি কমিশনের মেম্বারদের নিয়ে আমাদের ভিন্ন মতগুলো বাদ দিয়ে আবার একটা ছাপাইয়া যদি দিয়ে থাকে, ওটা তো আমাদের উপর বাইন্ডিং না। সুতরাং এই যে শেষ দিকে এসে জাতীয় ঐক্যমত এমন একটা ঘটনা ঘটিয়ে দিল যেটাতে আমরা স্তম্ভিত হয়ে গেছি। আমরা মনে করি না এটা দিয়ে একটা বিশাল অনৈক্য হয়ে যাবে, কিন্তু আমরা স্তম্ভিত, যেটাকে কেউ কেউ বলছে প্রতারণার শামিল। এটার কোনো বিএনপির তরফ থেকে এমন অভিযোগ আনা হয়েছে। হ্যাঁ, আরো অনেকেই বলবে, আরো অনেকে। আমি সবচেয়ে বেশি দোষ দেব এনসিপি কে। বা জুলাই সনদ তো এটা তোমাদেরকে সবার আগে স্বাক্ষর করা উচিত ছিল, এবং সকলকে তোমার পার্শ্ব করা উচিত ছিল যে ভাই আসেন। তারা তো সুনির্দিষ্টভাবে বলেছে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যে আইনি ভিত্তি এবং জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা না পেলে তারা স্বাক্ষর করবে না। চান আপনি এটা গণভোট হবে, সংসদে যাবে, এটা পাস হবে, না হইলে না হয়ে যাবে, হা হইলে হা হবে, অনেক কিছুই তো আছে, অপশন তো আছে। তা আপনি সেই দিকে মনোযোগ না দিয়ে নানা রকম নিত্য নতুন কৌশল করতেছেন। আপনি প্রধান উপদেষ্টাকে বলছেন যে শহীদ মিনারে গিয়ে সই করেন, আপনি এটা একটা কি অর্ডিন্যান্স জারি করেন, এবং প্রধান উপদেষ্টাকে বলছে যে আপনি করেন। আরে ভাই, আমরা তো অর্ডিন্যান্সগুলো জারি করছে রাষ্ট্রপতির মাধ্যমে, আমরা করছি না। আমি তো সংবিধানের মধ্যেই ঢুকে গেছি, আপনারা তো শপথ নিয়েছেন এই সংবিধানের অধীনে। এখন এসব কথা বললে তো হবে না। তো আমার মনে হয় আলটিমেটলি এনসিপিও যাবে, তারও নির্বাচনে অংশগ্রহণ করবে। এগুলো মানে তাদের বাজারটা দেখতে চায়, কে দরে মূলাবে সেই অবস্থাটা তারা দেখতে চায়। এটা একটা আমি মনে করি খুবই অপরিপক্ক কাজ হচ্ছে। ভাই, তোমরা একটা তরুণ মানুষ, আমাদের এত বড় একটা আন্দোলনের সফলতায় তোমরা অগ্রভাগে ছিলে, এত গণহত্যা হয়েছে এখানে, এখন রক্তের দাগ তো এখনো শুকায় নাই। সেই রক্তের আখরে লেখা জুলাই সনদ, সেটার মধ্যে যদি যারা এটাকে ওন করে হিরো হওয়ার কথা, জুলাই সনদ ম্যাগনা কার্টা এটা বাংলাদেশের, সেটাকে তোমরা বিতর্কিত করতেছো আননেসেসারি। অথচ আমরা অন্যরা সকলেই আমরা এটাতে স্বাক্ষর করলাম, ইনক্লুডিং জামাত। এনসিপি এখনো দেখি নানানভাবে বাজার গরম করার চেষ্টা করতেছে। তো দিন শেষে আপনি দেখবেন সবাই শান্ত হবে, নির্বাচনও হবে, এবং একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন, তার প্রস্তুতি কিন্তু চলছে।
আজকে ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। জনাব এম এ আজিজ, আপনিও কি আসলে এমন আশাবাদ রাখছেন কিনা যে নির্বাচন খুব সুন্দরভাবেই হবে, কিন্তু নির্বাচন যাবার পথে আমরা যে সংকটগুলো দেখছি, যে আমরা যে বাধাগুলো দেখছি, এখনো জুলাই সনদ কেন্দ্রিক যে জটিলতাগুলো দেখছি, সেগুলোর অবসান কিভাবে হবে? গণভোটের সময় নিয়ে এখনো রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান, সে সঙ্গে জুলাই সনদ আদেশ জারির বিষয়ে প্রধান উপদেষ্টার এখতিয়ার রয়েছে কিনা সে প্রশ্নও কিন্তু সামনে এসেছে। কি বলবেন? ধন্যবাদ আপনাকে, সুব্রতাকে ধন্যবাদ, তিনি সিনিয়র অ্যাডভোকেট। আমি কিছু প্রশ্ন নতুন উপস্থিত করি। ধরেন, এই সরকার কিন্তু সাংবিধানিক সরকার, কারণ প্রেসিডেন্ট কাছে ওথ নিয়েছে সংবিধান সমুন্নত রাখার জন্য, 106 অনুচ্ছেদের মতামত নিয়েছে। এখন এই সরকারের সংবিধানের কোনো কিছু সংস্কার করার ম্যান্ডেটই নাই, এখতিয়ারই নাই, কিন্তু সংস্কার করছে। কারণ যে আন্দোলনটা হয়েছে, অভ্যুত্থান হয়েছে, সেখানে শেষে ছিল ফ্যাসিবাদের বিলোপ। ফ্যাসিবাদের বিলোপ মানে একটা গণতন্ত্র, একটা সুশাসন, আইনের শাসন, একটা সঠিক নির্বাচন। এটার জন্য যেটুকু সংস্কার দরকার ছিল সেটুকু কিন্তু জনগণ চায়, অন্ততপক্ষে আকাঙ্ক্ষা ছিল। কিন্তু এমনভাবে আইনের বাইরে চলে গেছে। ধরেন সুব্রত দ্বারা আমি বলি, উনি যেহেতু অ্যাডভোকেট, ওনাকে বলি, সংবিধান জীবিত আছে। সংবিধান অনুযায়ী ওথ নিয়েছেন, সুপ্রিম কোর্টের মতামত নিয়েছেন, তাহলে এই সংবিধানে 3 মাস পরে নির্বাচন। আপনি প্রথম 3 মাস পরেই যদি নির্বাচনটা এই সরকারকে দিতে বাধ্য করতেন, তাহলে কিন্তু এই যে আমরা যে ফ্যাসিস্ট বলি, আওয়ামী লীগ দেখে এখন কেউ কেউ ডরায়, খুব বেশি হলে 10টা নাই 15টা সিট পেত, আওয়ামী লীগ কিন্তু মুসলিম লীগের দিকে চলে যেত। কিন্তু সেই ভুল হয়ে গেছে। আমি বলবো যে এটা সঠিক হয় নাই। 1, 2 হচ্ছে ধরেন গণভোট, এই সংবিধানে গণভোট নাই। এখন দাদারা যে গণভোট স্বাক্ষর করলো, আমার প্রশ্ন, আমি সাধারণ জনগণ হিসাবে, গণভোট তো সংবিধানে নাই। আর গণভোট হয় কখন? যদি সংসদে কোনো কিছু বিতর্ক হয় কোনো ইস্যু নিয়ে, সেটা যদি সমঝোতা একমত না হওয়া যায়, সেটার জন্য গণমত, আমরা শুনেছি গণভোট হয়। এখন এই যে গণভোট, দ্বিতীয় হচ্ছে আপনার জুলাই সনদে আইনি ভিত্তি আপনারা স্বাক্ষর করেছেন, আইনি ভিত্তি কি করে দিবেন? গণভোট আইনি ভিত্তি দেয়? সংসদ ছাড়া আইনি ভিত্তি দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই গণভোটটা আপনারা সবগুলো দল সমঝোতা করতেন, একমত হতেন, একমত হয়ে সোজা সংসদ নির্বাচনে যেতেন। সংসদে সেখানে একটা কমিটমেন্ট থাকতো যে আমরা এইটা বাস্তবায়ন করব। তাহলে তো এই এত জটিলতা তৈরি হয় না। এখন আপনার ইন্ডিপেন্ডেন্ট চান, জুলাই সনদের স্বাক্ষর। এখন বলেন, সংবিধান যেহেতু জীবিত আছে, বহাল আছে, প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা যেই বলেন, কোনো অর্ডিন্যান্স, কোনো আদেশ জারি করার এখতিয়ার নাই। অর্থাৎ এই সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আদেশ, কোনো অর্ডিন্যান্স জারি করার এখতিয়ার কারো নাই। হ্যাঁ, যেমন সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টও যদি সংসদে আইন পাশ হয়, সেটাও যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, সেটাও কিন্তু বাতিল হয়ে যাবে। তো আপনারা তো সব বেআইনি পথে চলছেন। এটা কি আপনারা ভাবেন না যে এটা বাস্তবায়ন করতে গেলে কেউ না কেউ কোর্টে নিবে না? তখন কি জবাব দিবেন? সব তো বন্ডল হয়ে যাবে। আইনে তো এটা টেকে না, আপনাদের পথ চলা তো আইনে চলছে না। তো এই জন্যে আমার মনে হয় যে সবচেয়ে যেটা হয়ে গেছে, এখন সোজাসুজি সংসদ নির্বাচনে যাওয়া উচিত। সংসদ নির্বাচনে গিয়ে আপনারা যে জুলাই সনদ স্বাক্ষর করেছেন, সেই স্বাক্ষরের ভিত্তিতে আপনার সংসদে আলোচনা হবে, ডিবেট হবে, যেটা পাস হয় সেটাই জনগণ অ্যাকসেপ্ট করবে। এখন ধরেন এই যে আপনার আলী রিয়াজ সাহেব, তিনি আপনার যে 25টা দল স্বাক্ষর করেছে, 30টা দল আলোচনায় ছিল, মোট নিবন্ধিত দল 52টি, এটা হয়তো 60টিতে পৌঁছাবে। যাক, 52টি এখন দল যদি গুনি, কাউন্ট করি, হিসাবে ধরি, তাহলে তো দলও তো অল্প। অর্থাৎ 25টা দল স্বাক্ষর করেছে, আর 27টা দল স্বাক্ষর করে নাই। 1, 2 হলো এই গণভোট সংবিধানে নাই, আপনারা গণভোট করতেছেন। আইনি ভিত্তি দিবে সংসদ, হ্যাঁ, এখানে আপনারা আইনি ভিত্তি কেমন করে দিচ্ছেন?
আপনি বলছেন গণভোট সংবিধানে নেই, সেই সঙ্গে আমরা দেখলাম জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে এসেছে যে গণভোটের ফল হা হলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, আর যদি গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট না সূচক হয় তাহলে এই প্রক্রিয়ার সেখানেই ইতি ঘটবে। তাহলে জুলাই সনদের আসলে বাস্তবতা কি? ফাও কথা কইছে কেন? এত শিশু জনতা, ছাত্র জনতার জীবন দিছে, এটা গণভোটে কেন দিল? হা না ভোটে দিয়ে আউট করে দিবে কেন? কেন দিবেন? আউট তো হতেই পারে। আর এখন পর্যন্ত ঠিক করে নাই 12 কোটি ভোটার কত পার্সেন্ট ভোট পাইলে এটা পাস হবে, কত পার্সেন্ট ভোট হলে ফেল করবে, এটা আছে বলছে? বলেন নাই। এখন তো মডালিটিসই ঠিক হয় নাই গণভোটের। আর গণভোটটা তো আমি তো বললাম যে সুব্রত দা তো প্রসেসে ছিল, উনি সিনিয়র অ্যাডভোকেট, উনি বলুক এই গণভোট যে প্রসেসে আগাচ্ছে যদি ধরেন আপনার ফাইনাল করেন, কেউ যদি কোর্টে যায় এ তো চ্যালেঞ্জ করবে, তো চ্যালেঞ্জ কেউ না কেউ চ্যালেঞ্জ করবে। সেটি হচ্ছে সংবিধানে গণভোট নেই, তাহলে নির্বাচনের দিন হোক কিংবা নির্বাচনের আগে হোক গণভোট আয়োজন কিভাবে হবে? সংবিধান তো যে কোনো রাষ্ট্রের মাদার ল, আইনি দিকটি আপনার কাছ থেকে বুঝতে চাই। শুনেন, এখন আমরা তো একটা জাতীয় ঐক্যমতের জন্যই গত 15 মাস বিশেষত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তিগুলো একটা ইস্পাত কঠিন ঐক্য ছিল আমাদের, এবং এই ঐক্যটা কিন্তু রাজপথ থেকে আমরা সৃষ্টি করেছি, এবং তার ধারাবাহিকতায় এই সরকারকে সার্বজনীন সহযোগিতা আমরা করেছি, সমস্ত দল, সমস্ত পেশাজীবী এবং সকল মত পথের সবাই। সুতরাং দেশের ভালোর জন্য জনগণের যে একটা আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেটা বাস্তবায়নের জন্য আমরা অনেকে দলীয়ভাবে অনেক ছাড় আমরা দিয়েছি বা দিতে রাজি আছি। দেশটাই তো আগে, সবার আগে দেশ। তো সেই কারণে ভিন্ন ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো আমরা একসাথে যে বসতে পারছি, এটাও একটা বিরাট ব্যাপার। 54 বছরে যেটা সম্ভব হয়নি। যদি এটা সম্ভব হইতো তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে। আজকে এত ফেসিবাদ, ফেসিস্ট এভাবে একটা, আপনারা একসাথে বসেছেন, আপনারা দীর্ঘ 8.5 মাস আলোচনা করেছেন, সেই আলোচনার ফলাফল আসলে কি? ফলাফল এই জুলাই সনদ, এবং সেখানে দলীয়ভাবে আমাদের পছন্দ না হলেও আমরা অনেক বিষয়ে ঐক্যমত পোষণ করেছি। আবার বেসিক কিছু জায়গায় চূড়ান্তভাবে ঐক্যমত্যে কেন পৌঁছানো যাচ্ছে না? না, যাচ্ছে না, কোথায় গিয়েছে তো। এখন আবার নতুন করে অবস্থান দেখছি রাজনৈতিক দলগুলোর মাঝে। কোনো বিতর্ক না, একমাত্র জামাত আর এনসিপি। এনসিপি হয়তো এটা আমি বলেছি যে এটা বুঝে হোক না বুঝে হোক, হ্যাঁ, একটা তাদের নিজেদের দরদাম বাড়ানোর হয়তো চেষ্টা, কিন্তু জামাত পারপাসলি করছে। আমি বলি জামাত চাচ্ছে ফেব্রুয়ারি, কেন কোনো ফেব্রুয়ারিতে যেন দেশের নির্বাচনটা না হয়। নির্বাচন না হলে জামাত কিভাবে সুবিধাভোগী হবে? নির্বাচন না করে যদি ক্ষমতার অংশীদারিত্ব পাওয়া যায় এবং বাংলাদেশের সমস্ত জায়গায় তাদের প্রভাব প্রতিপত্তি আমরা দেখতেছি, সেটা মন্ত্রণালয়ে হোক, ডিসিএসপির অফিসে হোক, বিশ্ববিদ্যালয়গুলো হোক, আর্থিক খাতে হোক। দেশ পরিচালনা করছে অন্তর্বর্তী সরকার, কোন ক্ষমতা বলে আসলে এরকম পোস্টগুলো জামায়াত? সেটা তো অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা স্বীকার করেছে। আমাদের বিদ্যুৎ মন্ত্রী আছে, তিনি বলেছেন, মাহফুজ সাহেব বলেছেন, তথ্য উপদেষ্টা। বিএনপির কথাও বলেছে। বিএনপি জামাত যে উচ্চমার্গের সুযোগ সুবিধা নেয়, বিএনপি ওগুলো করতে পারে না। ওরা ওই হাট বাজার দখল করে, বাস স্ট্যান্ড দখল করে, এটা আজিজ ভাই আরো ভালোভাবে বলে, টুকিটাকি চাঁদা নেয়। আর এরা যেটা হাদিয়া নেয়, এটা তো আপনি চিন্তাও করতে পারবেন না। সেটা কেমন? প্রতিষ্ঠান দখল করে ফেলে। এক প্রতিষ্ঠান। শোনেন, আমি এর কথা বলি, আমাদের জিপিপিপি শয়ে নিয়োগ হয়েছে না, এখন দেখা যাচ্ছে যে এখানে জামাতের নেতাকর্মী একটাও বাইরে নাই, সব সরকারি উকিল হয়ে গেছে। সুপ্রিম কোর্টে ডিএজি 60% তারা চলে আসছে। কেমনে আসলো, কোত্থেকে আসলো? এই প্রশ্নগুলো আপনারা করেছেন? করেছি, সবসময় করতেছি। তো এদের পেছনে মদত দিচ্ছে কারা? এই কারণে তো তারা নির্বাচন না চায়, কন্টিনিউশনটা চায়। এই সরকার যত কন্টিনিউ করবে, ইউনূসের মতো একটা নরবরে সরকার জামাত সুবিধা আদায় করে নেবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। অন্যান্য দলকেও কিভাবে খাটো করবে
বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে, না হলে এই জামাত বিএনপিকে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছে আপনি চিন্তা করেন, অথচ এই বিএনপির থেকে কত সুযোগ সুবিধা তারা নিয়েছে। তাদের দুঃসময়ে বেগম খালেদা জিয়া তাদের পাশে দাঁড়িয়েছিল এবং বিভিন্ন সময় তাদেরকে ক্ষমতার অংশীদারিত্ব দিয়েছিল, মন্ত্রী করেছিল, শত সমালোচনার মুখেও। তারপরে এখন তারা যেসব ব্যবহার করতেছে মনে হচ্ছে যেন রাষ্ট্রটা তাদের হাতে চলে গেছে। এই জন্যই আমরা বলি যে 71 সনের বিষয়ে আপনারা এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনি নিউ ইয়র্কে বসে বসে মাপ চান, দরকার তো না। কিসের মাপ? আপনি দেশে এসে পরিষ্কার ভাষায় মাপ চান, বলে 3 বার চেয়েছি, নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছে। হ্যাঁ, নিঃশর্ত ক্ষমা চাই নাই ওখানে, এখানে চাইতে হবে। রাজাকার আলবদর আল শামসের অপরাধের বিচার হয় নাই। আমাদের তো ট্রাইব্যুনাল খোলা আছে, যে কোনো সময় এই বিচার আবার শুরু হইতে পারে। শেখ হাসিনা ফেসিসদের বিচার চলতেছে, যারা অপকর্ম করেছে রাষ্ট্রকে নিয়ে। সুতরাং জামাত যে অপকর্মগুলো করেছে সেটাও মানুষের হিসাবের মধ্যেই আছে। এই জন্য তাদেরকে বলি যে ভাই একটু শান্তভাবে থাকেন, জাতি একটা ঐক্যবদ্ধ জায়গায় গেছে, আসেন আমরা সবাই মিলে নির্বাচনটা করি, সুষ্ঠু নির্বাচন হোক। জনগণ যদি আপনার পক্ষে থাকে এবং আপনি আপনার নির্বাচনী ইস্তেহারে দেন যেগুলো কথাবার্তা বলেন, পিআর সহ সব দেন না। জনাব এম এ আজিজ, জামায়াত কি আসলে নির্বাচন বিলম্বিত করার প্রয়াস চালাচ্ছে? সে সঙ্গে কিছুদিন আগে প্রধান উপদেষ্টা যেমনটি বললেন, নির্বাচন বানচালের জন্য ভেতর ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে, বড় শক্তি নিয়ে বানচালের জন্য চেষ্টা করবে, হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। ছোটখাটো নয়, বড় শক্তি আক্রমণ চালাতে পারে, এটা বলছে। এবং নির্বাচনও পিছায়, নির্বাচন বানচাল করে দিতে পারে। এটাতে কিন্তু সারা দেশে মানুষ কিন্তু আতঙ্কিত হয়েছে। মানুষ কিন্তু এখন নির্বাচন চায়, কারণ এই সরকার দেশ চালাতে পারছে না, সর্বদিকে সমস্যা। এইভাবে যদি দেশটা আর 6 মাস 1 বছর থাকে, এই দেশটা ফেল স্টেট হয়ে যাবে, দেশটা চলছেই না। এখন জনগণ আপনি দেখেন, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র চলে গেছে, বেকার প্রায় 30-40 লাখ হয়ে গেছে। এটি দেশ তো চলবে না। তারপরে ধরেন এতগুলো সংস্কার কমিশন, 11টা। এখন 4র্থ শিল্প বিপ্লবে, যেখানে উচ্চমানের বিজ্ঞান চলছে, বিজ্ঞান অটোমেশন হয়ে যাচ্ছে, রোবট, আইওটি, ডাটা সায়েন্স, অথচ ছাত্রদের এই যে যারা আন্দোলন করতেছে, রাজনীতি করতেছে, একবারও ডক্টর মোহাম্মদ ইউনূস বলল না যে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করো, উদ্যোক্তা হও। আরে ভাই, ব্যবসা তো উনিই সব নিয়ে নিছে, হেরা ব্যবসা পাবে কোথায়? উদ্যোক্তা হয়ে ছাত্ররা ব্যবসা পাবে কোথায়? ছাত্ররা আপনি দেখেন 52 সাল থেকে সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, কিন্তু এইবারে ছাত্ররা যত বিতর্কিত হয়েছে, এত বিতর্কিত কোনো ছাত্র হয় নাই। কারণ এই যে এখন জামাতের সুবিধা, দাদা তো বললেই একটা, আরেকটা হচ্ছে তারা কিন্তু গুপ্ত ওয়ার্ক করে। এই যে আমরা 3 জন বসে আছি, এর ভিতরে যা জামাত নাই, গুপ্ত জামাত নাই, এটা গ্যারান্টি দিতে পারবেন না। দেখলেন না যে ধরেন এই ফেসিবাদের যদি বিদায় না হতো, তাহলে তো আপনার সব ছাত্রলীগের লুঙ্গি তলায় শিবির পাইতেন, ওগুলো একটা শিবিরও পাইতেন না ঢাকার বিরুদ্ধে, সব ছাত্রলীগ হিসেবে পাইতেন। তো এই জন্যই বলছি যে তারা তো গুপ্ত ওয়ার্ক করতেছে। আপনাদের এই টেবিলেই বলছি যে ওখানে যা সাধারণ লোকদের বলতেছে তো যে, এবং আমার কাছে ধরা আছে অনেক। এখন তারা বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত পাওয়া যায়। বলেন তো দেখি কতটা শিরক কাজ, কতটা গুনার কাজ বলেন। হ্যাঁ, এরকম অপপ্রচার করতেছে। জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার কিন্তু এই বিষয়ে তিনি আপত্তি জানিয়েছে, তিনি বলেছেন এটা একটু অপপ্রচার। অপপ্রচার কি? আমার কাছে ডকুমেন্ট আছে। উনি বলেছে আমাদের আল্লাহ তৌফিক দিয়েছে, আমরা কোরআনের আইন বদলাবো। তিনি বলেছে, আমার কাছে রেকর্ড আছে, রেকর্ড আছে। এবং বলা হয়েছে, আমার কাছে একজন বলছে যে এটা এআই করছে, উনি বলেন নাই, তাকে পাঠিয়ে দিছি, সে বলছে যে না এটা ঠিক বলছে। বলছে তো, তাও না, আরো ভিডিও পাইছি। এখন বিভিন্নভাবে চাঁদা নেওয়ার জন্য তিনি ব্রিফ করেছেন এই গোলাম পরোয়ার সাহেব। বলছে আপনারা নেন, নিয়ে এরকম দাড়িপাল্লা বানান, এই বানান, অল্প অল্প চাঁদা নেন, হ্যাঁ হিন্দুদের কাছেও নেন, সব বলছে তো, অ্যাডভাইস দিচ্ছে তো। 2 নম্বর, আপনি ভিডিও যদি দেখেন আপনি দেখবেন জামাতের নেতারা এই যে পূজা গিয়া নম করছে না, আর বলেন ইসলাম কি আপনার হিন্দু ধর্মের ওই পূজা, আপনার যে যারা
হাক্কানি ইমাম যারা আছে, ইমাম তারা তো এগুলো তো আলেম আছে, তারা তো এটা রীতিমতো ইসলাম একদিকে জামায়াতের বিরুদ্ধে অভিযোগ করছেন আপনারা, অন্যদিকে আবার জামায়াতের নায়েবে আমির এক ভিডিও বার্তায় সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছে। নিশ্চয়ই আপনাদেরও নজরে এসেছে, সেই অভিযোগগুলোর আলোকে আমরা আলোচনা করতে চাই। জামায়াতের নায়েবে আমির ভিডিও বার্তায় সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য অভিযোগগুলো যদি আপনার সামনে তুলে ধরি, আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নথি স্বীকারের শামিল। প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের বিষয়ে পরিষদের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা সরকারের নিরপেক্ষতাকে ক্ষতি করছে, কি বলবেন? নিরপেক্ষতা তো ওনারা সব প্রতিষ্ঠান দখল করে নিরপেক্ষতা করছে। দুই হলো আপনার 24-এর গণহত্যার বিচার চায়, 71-এর গণহত্যার বিচার চায় না কেন? এটা চাকটা আপনি জিজ্ঞেস করেন, পাকিস্তানের জামাতের কোন নেতা আসলে জিজ্ঞেস করেন পাকিস্তানের ইতিহাস বলেন তো ভারতের ইতিহাস বলে, 71-এর ইতিহাস বলে আমি তখন জন্ম নেইনি। আরে জন্ম নেইস নাই, তুই আদর্শে বিশ্বাস করিস, তুই রাজাকার অথবা তুই আলবদর, তোর বিচার হবে না কেন? আপনি বলেন যে 71-এ যে পরিমাণ এই বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চলছে এবং কত নারীকে যে পাকিস্তানের সোলজারের সাথে তুলে দিছে, এগুলোর বিচার হবে না? এগুলো ভুলে যায়। ওনারা বলছে যে 47 সাল থেকে 24 সাল পর্যন্ত, আবার মিনিট কইছে। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আমরা তো ভুল করতেই পারি, 99টার সাথে ভিতরে একটা ভুল হতেই পারে, সেজন্য আমরা নিঃশর্ত ক্ষমা চাই। আপনারা এখন গুলি করে মারিয়ে দিলাম, আমি একটা অপরাধ করলাম, হলো? আপনার আত্মীয় স্বজন ছাড়বে? আপনার পরিবার ছাড়বে আমাকে? তো একটা ভুল যদি ভুল এরকম হয়, গণহত্যার মতো ভুল হয়, তাকে মাফ করার ক্ষমতা নেই। তাহলে তো হিটলারের মৃত্যু, হিটলার, মুসলিনি, এরকম সব স্বৈরাচার যা আছে সবকে মাফ করে দিতে হবে। তো আপনার ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জামায়াতের নায়েবে আমির অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে, সেই অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখছেন? না, ওনারা তো একটু অতিমাত্রায় বাড়াবাড়ি করছে। এতদিন এক ধরনের এক সুরে কথা বলেছে, এখন এসে সারা দেশে একটা গোলমাল পাকানোর তালে আছে এবং দেশটাকে আবার নতুন করে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এটা কখনো এই দেশের মানুষ 71-কে ভুলে যাওয়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু জামাতের আমির বলেন, নাইবে আমির বলেন, বা সমস্ত জেলায় যারা আমির আছে, তারা যে সুরে এখন কথা বলতেছে, তাহলে তো পুরা জাতি আবার 71-কে নিয়ে জামাতের বিরুদ্ধে মাঠে নামবে। যারা অপকর্মগুলো করেছে 71-এ, সেটা তো সম্পূর্ণ হয় নাই। সুতরাং রাজাকার, আলবদর, আলশামস আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের বাড়ি থেকে তুলে নিয়ে গণকবর, রায়ের বাজার, তারপরে আপনার মিরপুরের বৈদ্যভূমি, এগুলো আমরা তো জানি প্রত্যেক জেলায় জেলায় এইসব ঘটনা ঘটেছে। আমি বলি 24-এর রক্তের দাগ শুকায় নাই, আমাদের এখন বলতে হবে 71-এর রক্তের দাগ এখনো শুকায় নাই, জামাতের হাত রক্তে রঞ্জিত। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।